আগুন জ্বলছে কিন্তু ধোঁয়া এখনো পুরো আকাশ ঢাকেনি। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে জামাতের জোট পায় 40% ভোট পেয়েছে। এটি নিঃসন্দেহে একটি বড় ঘটনা। এটি কেবল একটি নির্বাচনী ফলাফল নয়, এটি মানুষের ভিতরে জমে থাকা ক্ষোভ, হতাশা এবং বিকল্প খোঁজার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। কিন্তু রাজনীতির নির্মম সত্য হলো, ভোট পাওয়া যত কঠিন, সে ভোট ধরে রাখা তার চেয়ে অনেক বেশি কঠিন। এই 40% মানুষ কি সবাই জামাতের বা শিবিরের আদর্শিক কর্মী? সবাই কি জামাত বা শিবিরের সাথী কর্মী, সদস্য বা রোকন? না, এদের অধিকাংশই সাধারণ ভোটার। তারা পরিবর্তন চেয়েছে, তারা ক্ষমতার পালাবদল চেয়েছে, তারা এমন একটি শক্তি খুঁজেছে যাকে দিয়ে পুরনো শক্তিগুলোকে চাপে রাখা যায়। এখন প্রশ্ন হলো, জামাত কি এই জনসমর্থনকে সংগঠিত শক্তিতে রূপ দিতে পারবে? প্রথম বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতি এখন শুধু আর আদর্শের লড়াই নয়, এটি সংগঠন, মিডিয়া, ন্যারেটিভ এবং কাঠামোগত ক্ষমতার লড়াই। অতীতে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন ক্যাডার ভিত্তিক দল হিসেবে শক্তিশালী ছিল, কিন্তু যখন রাষ্ট্রযন্ত্র ও মিডিয়া কাঠামো তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন সেই বিশাল কর্মী বাহিনীও কার্যকর ভূমিকা রাখতে পারেনি। দ্বিতীয় বাস্তবতা, ভোটাররা এখন আবেগ দিয়ে ভোট দেয় না, কিন্তু ফলাফল দিয়ে বিচার করে। যদি আগামী 5 বছরে তারা নিজেদের জীবনের দৃশ্যমান পরিবর্তন না দেখে, তাহলে এই 40% খুব দ্রুত অন্যদিকে সরে যাবে। নতুন দল, নতুন মুখ, নতুন স্লোগান, রাজনীতিতে শূন্যতা কখনো থাকে না। তাই জামাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইনক্লুসিভ রাজনীতি। কেবল নিজেদের ঐতিহ্যগত ঘরানার ভিতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে রাজনৈতিকভাবে যুক্ত করতে হবে। কৃষক, শ্রমিক, শিক্ষক, নারী, তরুণ, পেশাজীবী, সবাইকে আলাদা আলাদা প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এতে দুটি লাভ হবে: 1, মানুষ দলটির সাথে সরাসরি সংযোগ অনুভব করবে; 2, দলটি বাস্তব সমস্যার ভিতরে প্রবেশ করতে পারবে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো নেতৃত্বের বৈশিষ্ট্য। নতুন যারা ভোট দিয়েছে তাদের মধ্য থেকে যোগ্য মানুষদের সামনে আনতে হবে। কেন্দ্রীয় পর্যায়ে, উপদেষ্টা পরিষদে, নীতি নির্ধারণী পর্যায়ে নতুন মুখের উপস্থিতি দেখাতে হবে। যদি নেতৃত্ব কেবল পুরনো কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে বাহির থেকে সমর্থন দিলেও ভিতরের গ্রহণযোগ্যতা তৈরি হবে না। চতুর্থ বিষয়, মিডিয়া। আধুনিক রাজনীতিতে মিডিয়া ছাড়া টিকে থাকা অসম্ভব। আমরা দেখেছি প্রথম আলো বা অন্যান্য মূলধারার মিডিয়া জনমত গঠনে কত ভূমিকা রাখে। ইসলামপন্থী রাজনীতির বড় দুর্বলতা এখানেই। শক্তিশালী পেশাদার বা তথ্য নির্ভর মিডিয়া নেটওয়ার্ক ছাড়া রাষ্ট্রের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ, কিন্তু তা স্থায়ী কাঠামো নয়। টেকসই প্রভাবের জন্য প্রিন্ট, টিভি ও ডিজিটাল তিন দিকে শক্তি অবস্থান নিতে হবে। পঞ্চম বিষয়, অভ্যন্তরীণ ঐক্য। ইতিহাস সাক্ষী, বিভক্তি সবসময় রাজনৈতিক শক্তিকে দুর্বল করেছে। মদিনার আউস বা খাজরাজের ঘটনাও আমাদের শিক্ষা দেয়, বিভক্তি তৈরি করা খুব সহজ, ঐক্য ধরে রাখা কঠিন। আজও বিভিন্ন ইসলামী ধারার মধ্যে দূরত্ব রয়েছে। এই দূরত্ব কমাতে না পারলে বিরোধীরা সুযোগ নেবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ছাত্র রাজনীতি। তরুণ ভোটারদের বড় অংশ এখন আদর্শ চেয়ে বাস্তব সুযোগ, কর্মসংস্থান ও ন্যায় বিচারের প্রশ্নে বেশি সংবেদনশীল। যদি তরুণদের জন্য আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা যায়, যেখানে তারা নিজেদের মত প্রকাশ করতে পারে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের সাথে স্থায়ী সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। সবশেষে আসি মূল কথাই, রাজনীতি আবেগে খেলা নয়, এটি কৌশলে খেলা। 40% ভোট একটি সম্ভাবনা, কিন্তু এটি কোনো নিশ্চয়তা নয়। যদি সংগঠন সম্প্রসারণ, মিডিয়া শক্তি বৃদ্ধি, নেতৃত্বের অন্তর্ভুক্তি এবং বাস্তবমুখী কর্মসূচি নেওয়া না হয়, তাহলে এর সমর্থন ভেঙে পড়তে সময় লাগবে না। আগামী নির্বাচন 2031 সালে হোক বা তার আগে, সেই লড়াই শুরু হয়ে গেছে এখন থেকে। প্রশ্ন একটাই, জামাত কি ক্যাডারভিত্তিক সংকীর্ণ কাঠামো ছেড়ে সর্বজনীন রাজনৈতিক দলের রূপ নিতে পারবে? যদি পারে, তাহলে এই 40% হবে ভিত্তি। আর যদি না পারে, তাহলে রাজনীতির ইতিহাসে এটি একটি ক্ষণিকের জোয়ার হিসেবে থেকে যাবে। রাজনীতি কাউকে অপেক্ষা করে না, সুযোগ এলে তাকে কাজে লাগাতে হয়। এখন বল মাঠে, সিদ্ধান্ত নেতৃত্বের হাতে। দর্শক, আপনি কি মনে করেন? জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।